আরে ফুলটুসির জান পাখি চলে এসেছে যে। কথাটা বলে কিটকিটিয়ে হেসে ওঠে মনির। ওর সাথে ওর দু সঙ্গীও হাসে। লাল রঙা করা মাথায় লম্বা চুলগুলো পেছনে ঠেলে বাইকের সিট থেকে নেমে যায় মনির। গরম থাকায় হাফ হাতা গেঞ্জির সাথে প্যান্ট পরেছে, যেটার হাঁটুর কাজটা ছেঁড়া। এটাও নাকি আজকালকার স্টাইল। মনিরের বাবা এলাকার মেয়রের বিয়ে, এটা নিয়েই তার দাপট এলাকা জুড়ে, সেই সাথে কলেজেও। মনির মূলত নিতুকে পছন্দ করে, প্রপোজও করেছে। তবে গুন্ডা বখাটে নেশাখোর ছেলের সাথে প্রেম করবে না বলে নিতু তাকে প্রত্যাখ্যান করে। এটার পেছনে অবশ্য অরির হাত ছিল। সেই সূত্র ধরেই অরিকে এখানে ডেকেছে। আমায় ডেকেছেন কেন? দৃঢ় কণ্ঠে বলে অরি। আমার ফুলটুসির জানের খবর কি আমি নিতে পারবো না? মনির বলে। না। মনির কিছুটা রেগে গিয়ে বলে, দেখো, আমি জানি তোমার জন্যই মিতু আমার প্রস্তাবে রাজি হচ্ছে না, নয়তো ওর এত সাহস নেই যে আমাকে ফিরিয়ে দেবে। অরি কিছু বলে না, কেবল চুপ করে থাকে। কারণ কখনো কখনো নীরবতাই অনেক বড় উত্তর হয়ে দাঁড়ায়। অরি চুপ থাকায় মনির কিছুটা এগিয়ে যায় ওর দিকে। অরির মুখোমুখি দাঁড়িয়ে বলে, তবে এবার আমার কাছে এমন কিছু আছে যাতে তুমি কেন, মিতুর বাবাও রাজি হবে মেয়ে বিয়ে দিতে। কথাগুলো বলেই পকেট থেকে নিজের ফোনটা বের করে মনির। অতঃপর গ্যালারি থেকে একটা ছবি বের করে অরির সামনে ধরে। ছবির দিকে তাকিয়ে অরির হাত পা ঠান্ডা হয়ে আসে। প্রচণ্ড রাগে শরীর কাঁপতে শুরু করে। মনির এখনো অরির মুখোমুখি দাঁড়িয়ে আছে। সে অরির দিকে কিছুটা ঝুঁকে বলে, তাই না? সাথে সাথেই তার দুই বাদর লাফিয়ে বলে, ঠিক তাই। অরির দাঁতে দাঁত চেপে বলে। এসব কি করছিস? মনির মেকি হেসে বলে, ওই যে বললাম মিতুকে বউ বানাবো তাই। তবে তুমি মন খারাপ করিও না ফুলটুসির জান, আমার মন আবার বিশাল বড়, ওইখানে তোমারও জায়গা হবে। দুই বান্ধবীর একজন না হয় দিনে খুশি করবে আর একজন রাতে। মনিরের এইসব অশ্লীল কথাবার্তায় অরির মাথা খারাপ হয়ে যায়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মনিরের মেন পয়েন্টে লাথি মারে অরি। তারপর দাঁত কিরমিরিয়ে বলে, তোর মেশে নিয়ে অকেজো করে দেবো শালা, তারপর দেখবো কেমনি কি করিস। অরির থেকে এক হাতের মতো পিছিয়ে প্রচণ্ড ব্যথায় চিৎকার করে উঠে মনির। সাথে সাথে তার সাঙ্গ পাঙ্গ ছুটে আসে। দুজন মিলে ধরে মনিরকে। ব্যথায় ঠিকমতো দাঁড়াতে পারছে না। অরি যে প্রচণ্ড জোরে মেরেছে তা বুঝাই যাচ্ছে। মনির অরির দিকে তাকালে দেখে অরি ঠোঁট বাঁকিয়ে হাসছে। অরি হাসি যেন মনিরের গায়ে আগুন জ্বালিয়ে দেয়। মনির অরির দিকে তেড়ে গিয়ে বলে, শালি তোকে তো আজ। তখনই কিছুটা দূর থেকে অনিকেতের কণ্ঠ ভেসে আসে। এখানে কি হচ্ছে? বলতে বলতে এদিকে আসতে ধরে ও। অনিকেতকে দেখে অরি কিছুটা স্বস্তি পায়। অনিকেত এদিকে আসায় মনিররা এখান থেকে চলে যায়। সেই সাথে আঙ্গুল নাড়িয়ে অরিকে থ্রেট দিতেও ভুলে না। অনিকেত অরির কাছে এসে জিজ্ঞেস করে, এখানে কি করছো? আর ওই ছেলেগুলো কারা? অনিকেত জানতে চাওয়ায় অরি একে একে সব খুলে বলে। সাথে এটাও বলে মনিরের ফোনে ও কি দেখেছে। মনিরের ফোনে মূলত দুটো ছেলে মেয়ের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি ছিল। সেখানকার মেয়েটার মৃত্যুর ছবি। সব কিছু শুনে অনিকেতেরও খুব রেগে যায়। সাথে অবাক ও অরির সাহস দেখে। অনিকেত অরিকে ধমক দিয়ে বলে, তা না হয় বুঝলাম, তা বলে তুমি একা ওই ছেলেগুলোর কাছে আসবে? আমি যদি এখন না পৌঁছাতাম ওরা কি করতে পারতো ধারণা আছে তোমার? আমার কথা ছাড়ুন, আগে মিতুর কথা ভাবুন। আর এমনিতেও ওরা আমার কিছুই করতে পারতো না। তবে ওই ছবিগুলো যদি মিতু দেখে তাহলে ও খুব ভয় পেয়ে যাবে, আবার উল্টাপাল্টা কিছু করে বসতেও পারে। তুমি এতটা নিশ্চিত কিভাবে যে ওটা মৃত্যু নয়? এমনও তো হতে পারে ওটাও, কিন্তু এসব বিষয়ে তোমাকে কিছু বলেনি? কিছুটা সন্দেহ নিয়ে বলে অনিকেত। অনিকেতের কথায় অরি দৃঢ় কণ্ঠে বলে, দেখুন, আমার নিজেকে চিনতে ভুল হতে পারে, তবে মিতুকে আমি খুব ভালো করেই জানি। ও কখনো এমন কাজ করবে না। অনিকেত আবারও কিছু অবাক হয়। এতটা বিশ্বাস নিতুর উপর, যেখানে অরি নিজে বলছে অন্য যে কেউ হলে মুহূর্তে বিশ্বাস করবে এটা নিতু। এই মুহূর্তে অনিকেতেরও নিজের কলেজের লাইফের বন্ধুর কথা মনে পড়ে, যার কাছে ও ভার্সিটি অবধি পড়েছে, যাকে অনিকেত অন্ধের মতো বিশ্বাস করত। তবে ফলাফল কি হলো? সেই তো ভালোবাসার মানুষের সঙ্গে মিলে বিশ্বাসের উসুল উঠালো।
অনিকেতের বুক চিরে এক দীর্ঘশ্বাস নেমে আসে। অনিকেত নিগার দৃষ্টি ফেলে অরির উপর। মেয়েটা চিন্তায় কেমন অস্থির হয়ে পড়েছে। শুনুন, আমি মিতুদের বাড়ি যাচ্ছি, আমার বাসায় ফিরতে দেরি হবে। অস্থির হয়ে কথাগুলো বলে অরি। আর আমি তোমাকে একা ছেড়ে দেব। আর ঘন্টাটা যদি তোমার পেছনে কিছুক্ষণ অপেক্ষা করো, কলেজ শেষ হোক, তারপর আমি তোমায় নিয়ে যাব। আমি একা যেতে পারবো? আমি যখন বলেছি তুমি আমি একা ছাড়বো না, তো ছাড়বো না। জ্বর হলে আমার সাথে যাবে। ঠিক আছে, তবে আমি কলেজ ছুটি পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমায় এক্ষুনি নিয়ে চলুন। খুব বেশি ইমার্জেন্সি ছাড়া অনিকেত কখনো ছুটি নেয়নি। নিজের দায়িত্ব পালনে সর্বদা সজাগ সে। তবে অরির দুশ্চিন্তা দেখে ও আর না করতে পারে না। আচ্ছা, তুমি ক্লাস থেকে ব্যাগ নিয়ে আসো। আমি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে দুজনের হাফ ডে ছুটি নিয়ে আসি। অনিকেত বলে। অরি মাথা নাড়িয়ে সামনে হেঁটে যায়। অনিকেতও চলে যায়। অরি ক্লাসে ফিরে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। ও স্যারকে বলে নিজের ব্যাগ নিয়ে নিচে চলে আসে। স্যার জিজ্ঞেস করলে সে বলে ইমার্জেন্সি আছে, এখনই যেতে হবে। অনিকেতও ছুটি নিয়ে চলে আসে। অরিকে গেটের সামনে দাঁড়াতে বলে বাইক আনতে যায়। অনিকেত বাইক নিয়ে আসলে অরি বলে, আপনার ফোনটা একটু দেবেন, মিতুকে কল দিতাম। অনিকেত বিনা বাক্যে অরির দিকে মোবাইলটা এগিয়ে দেয়। অনিকেতের থেকে মোবাইল নিয়ে কল করে নিতুকে, কিন্তু সকালের মতো এবারও ফোন বন্ধ দেখায়। অরি ভীষণ চিন্তায় পড়ে যায়। ও অনিকেতকে তাড়া দেয় তাড়াতাড়ি যাওয়ার জন্য। অরির কথা মতো অনিকেত দ্রুত বাইক চালু করে রওনা দেয়। খা খা রোদে রাস্তার উপর দিয়ে অসংখ্য গাড়ি চলছে। তার মধ্যে অরি আর অনিকেত একটাই। দুপুর হওয়ায় রাস্তার মানুষজনের সংখ্যা কিছুটা কম, সেই সাথে গাড়িও। কোনো প্রকার বাধা ছাড়াই তাদের বাইকে ছুটে চলছে, তবুও যেন পথ শেষ হওয়ার নামই নিচ্ছে না। অরি তো এরই মধ্যে কতবার অনিকেতকে জোরে চালাতে বলছে। অরির কাণ্ডে অনিকেত ভাবে মেয়েটা অমন নয় যেমনটা অনিকেত আগে ভেবেছিল। অরি ঠিক তার উল্টো। যে মেয়ে বান্ধবীর বেলায় এমন করে ছুটতে পারে, সে প্রিয় মানুষের বেলায় কিনা কি করতে পারে। কথাগুলো ভেবেই অনিকেতের ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে। অপেক্ষার প্রহর কাটিয়ে অনিকেতের বাইকে থামায় অরির বলার ঠিকানায়। অরি সময় ব্যয় না করে নেমে পড়ে। অনিকেতও বাইকে সাইডে দাঁড় করিয়ে নেমে আসে। 4 তলা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে অরি। অনিকেত। অরি খানিকটা ইতস্তত কণ্ঠে অনিকেতকে বলে, আপনি ভেতরে যাবেন? অনিকেত সাবলীন ভঙ্গিতে উত্তর করে। হুম। অরি নীল রঙের পকেট গেটটা ঠেলে ভেতরে ঢুকে যায়। অনিকেতও যায় তার পেছনে। দুজন লোককে ঢুকতে দেখে চেয়ারে বসে থাকা দারোয়ান লোকটা উঠে দাঁড়ায়। বেশ লম্বা একটা সালাম দিয়ে জিজ্ঞাসা করে, আপনারা কারা আর এখানে কি চাই? অরি ভদ্রভাবে সালামের উত্তর দিয়ে জানায়, আমি অরি, 2 তলার 1 নম্বর ফ্ল্যাটের মিতু আছে না, ওর বান্ধবী। মাঝবয়সী লোকটা এবার হয়তো চিনতে পারলো। মনে করলো মাঝে মাঝে নিতুর সাথে আসা মেয়েটার কথা। উনি হালকা মাথা নাড়িয়ে বলল, আপনারা তো চিনতে পারছি, কিন্তু আপনার সাথে পিছনে এই লোকটা। অরি এবার দ্বিধায় পড়ে যায়, কি উত্তর দিবে, স্যার নাকি হাজবেন্ড। স্যার বললে যদি লোকটা না মানে, আর জামাই বললে আবার অনিকেত না চেতে যায়। অরির দ্বিধাদ্বন্দ্বের মাঝেই অনিকেত উত্তর দেয়, আমি ওর হাজব্যান্ড হই। এতক্ষণ নীরবে দুজনের কথোপকথন শুনলেও এবারে নিজের বলা প্রয়োজন অনুভব করে কথাটা বলে অনিকেত। উত্তর পেয়ে তাদের যাওয়ার অনুমতি দিয়ে দেয়। ভদ্রলোক আবার বসে পড়ে নিজের নির্ধারিত আসনে। অনুমতি পেয়ে অরি পা দুখানি একটু বেশি জোরে ছুটতে শুরু করে। অনিকেত সমান তালে পা মিলিয়ে চলে। অল্প বিস্তর সিঁড়ি পেয়ে দুজন পৌঁছে যায় দোতলায়। 1 নাম্বার ফ্লোরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে তারা। জোরে চলাতে অরি কিছুটা হাঁপিয়ে ওঠে। তবে অনিকেত একদম স্বাভাবিক। ও কিছুটা সরে গিয়ে কলিং বেল বাজায়। কলিং বেলের শব্দ থামতেই ভেতর থেকে আওয়াজ আসে, যাচ্ছি। পরক্ষণেই একজন মাঝবয়সী মহিলা দরজা খুলে দেয়। বোধহয় মিতুর মা। দরজার বাইরে অরিকে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার অধর প্রসারিত হয় হাসিতে। সেই খুশির ঝিলিক ছড়িয়ে পড়ে সারা মুখ জুড়ে। ঠোঁটে হাসি ঝুলিয়ে বলেন, আরে ওরি যে। অরি হালকা হাসার চেষ্টা করে তাকে সালাম জানায়। উনি সালামের উত্তর দিয়ে বলেন, বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে আসো।
ঠিক তখনই ওনার নজর পড়ে অরির পাশে দাঁড়ানো অনিকেতের পানে। রাশেদা পারভিনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অনিকেত সালাম জানায়। রাশেদা পারভিন সালামের জবাব দিয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। অরি তড়িঘড়ি করে ভেতরে প্রবেশ করে আর অনিকেত আস্তে ধীরে। আন্টি মিতু কোথায়? ভেতরে ঢুকেই অরি রাশেদা পারভিনের কাছে জানতে চায়। মিতু ও রুমে মা, তোমরা বসো না, আমি ডাকছি ওকে। সোফার দিক দেখিয়ে বলে উনি। অরি বসে না। আমি যাচ্ছি। বলেই নিতুর রুমের দিকে ছুটে যায়। রাশেদা বেগম স্মিত হাসেন। অনিকেতের দিকে তাকিয়ে বলেন, বাবা তুমি বসো না। অনিকেত সোফায় গিয়ে বসে পড়ে। অনিকেতকে বসিয়ে রাশেদা পারভিন চলে যায় রান্নাঘরে নাস্তা তৈরি করতে। নিতুরা দুই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, সে এখন শ্বশুর বাড়িতে। বাড়িতে নিতু আর তার বাবা মা থাকে। তবে এ সময় নিতুর বাবা বাড়িতে নেই। উনি একটা সরকারি অফিসে চাকরি করেন। এই মুহূর্তে সেখানেই আছে। অরি এক প্রকার ছুটে চলে যায় নিতুর রুমের সামনে। দরজা খোলার চেষ্টা করলে তা খুলে না। ব্যর্থ হয়ে অরি নিতুকে ডাক দেয়, তবে ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। কোনো প্রকার সাড়া শব্দ না পেয়ে অরি কিছুটা চিন্তিত হয়। আবারও কয়েকটা ডাক দেয়, কিন্তু এবারও অরি নিরাশ হয়। অরি বেশ জোর দিয়ে দরজা ধাক্কায়। অরির আওয়াজে অনিকেত সেখানে আসে। একটু পর রাশেদা পারভিনও ছুটে আসে রান্নাঘর থেকে। ওনাকে দেখে অরি কাঁপা কণ্ঠে বলে, আন্টি মিতু দরজা কেন খুলছে না? আবার কোনো উত্তরও দিচ্ছে না। অরির কথায় রাশেদা পারভিনও চিন্তিত হয়ে পড়ে। ধরা গলায় বলেন, একটু আগেই তো বাইরে ছিল, এখন দরজা খুলছে না কেন? অরি আরো বার কয়েক ডাকে, তবে ভেতর থেকে সাড়া আসে না। অরি অনিকেত একে অপরের মুখের দিকে তাকায়। অনিকেত কিছু একটা ভেবে রাশেদা পারভিনকে বলে, আন্টি আপনার কাছে রুমের ডুপ্লিকেট চাবি আছে না? রাশেদা বেগম মাথা নাড়িয়ে নিজ রুমে চলে যায় চাবি আনতে। এরই মাঝে দরজা খুলে নিতু বেরিয়ে আসে। অরি আর নিজেকে সামলাতে পারে না, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে নিতুকে। অতঃপর কান্না জড়িত কণ্ঠে বলে, তুই ঠিক আছিস মিতু? জানিস কতটা ভয় পাইয়ে দিয়েছিলি? আমি তো ঠিক আছি, কিন্তু তুই এতটা ভয় কেন পেয়েছিস বলবি? অরি কপট রাগ দেখিয়ে বলে, ডাইনি, সেই কখন থেকে ডেকে যাচ্ছি, সারা কেন দিসনি? নিতু হালকা হেসে বলে। আরে আমি তো বাথরুমে গিয়েছিলাম। তখনই রাশেদা পারভিন নিতুর মাথায় চাটি মারে। মেরে বলে, ছাগলের বাচ্চা, বাথরুমে গিয়েছিলি ঠিক আছে, কিন্তু রুমের দরজা বন্ধ করলি কেন? নিতু মায়ের দিকে তাকে রাগীভাবে বলে, মা, অরি না হয় জানে না, কিন্তু তুমি তো জানো আমার বাথরুমের দরজার লকটা নষ্ট হয়ে গেছে। ও আমার মনে ছিল না। বলেই আবার রান্নাঘরের দিকে পা বাড়ায়। এতক্ষণ অনিকেতকে লক্ষ্য না করলেও এবার নিতুর নজরে আসে। প্রথমে ভুল দেখছে বলে ভেবে পরে আবার তাকায়। অনিকেতকে দেখলে ওর চোখ ছানাবড়া হয়ে যায়। অনিকেত স্যার অরির সাথে এসেছে, তাও আবার ওর বাড়িতে। যে কি না বউকে বউ বলে মানে না, সে আবার তার বান্ধবীর বাড়িতে এসেছে। এ কি আদৌ সম্ভব? নিতু অরির কানে ফিসফিসিয়ে বলে, অরি রে, আমি কি ঠিক দেখছি? সত্যি কি অনিকেত স্যার এখানে এসেছে? অরি এক পলক অনিকেতের দিকে চায়, তারপর নিতুর মতো ফিসফিসিয়ে বলে। সত্যি? এবার যেন নিতুর টনক নড়ল। ও তাড়াতাড়ি করে অনিকেতের সামনে দাঁড়ায়, তারপর সালাম ঠুকে বলে, স্যার ভিতরে আসুন না। এবার তাহলে আমাকে নজরে পড়েছে। আমি তো ভাবছি আমি বোধহয় ইনভিজিবল হয়ে গেছে। এসব মনে মনে বললেও মুখে বলে। না থাক, তোমরা কথা বলো, আমি ড্রয়িং রুমে গিয়ে বসছি। অন্য সময় হলে অনিকেত হয়তো তাদের কাজকর্মকে মেলোড্রামা নামে সংজ্ঞায়িত করত, তবে আজ কেন জানি সবকিছু তার মন ছুঁয়ে যাচ্ছে। এই যে অরি আর মিতুর বন্ধুত্ব, মিতুর মায়ের অমায়িক ব্যবহার, মিতুর জন্য অরির দুশ্চিন্তা করা, এসব কিছু তার মনে গেঁথে যায়। অনিকেত মিতুর রুমে যায় না। একটা মেয়ে মানুষের রুমে অনেক প্রাইভেসি থাকতে পারে, সেখানে হুট করে ঢোকা মোটেও উচিত না। তাই সে সোফায় গিয়ে বসে পড়ে। অনিকেত চলে যেতেই নিতু অরিকে চেপে ধরে। অরির কাছে সব জানতে চায়, কিভাবে অরি অনিকেতের মতো মানুষকে গলিয়ে পানি বানিয়ে ফেলল। অরি কেবল তার আর অনিকেতের ঘটনাই বলে, মনির বা ছবির ব্যাপারে কিছু জানায় না। অরিকে দেওয়া অনিকেতের ডাক নাম শুনে মিতু ফিসেল হাসে। আর যাই বলিস অরি, স্যারের তোর নামটা কিন্তু সে একদম তোর ক্যারেক্টারের সাথে মিলে যায়। কথাগুলো বলে আবার একটু হাসে মিতু। অরি মিতুর পিঠে অতি আস্তে একটা কিল বসিয়ে দেয়, অতঃপর বলে, ওসব ছাড়, আগে তুই এটা বল,
তোর ফোন বন্ধ কেন? ওটা তো 2 দিন থেকে নষ্ট হয়ে পড়ে আছে। বাবা বলল কয়েকদিন পর নতুন ফোন কিনে দেবে। অরি কিছুটা স্বস্তি পায়। যাক, মনির তাহলে মিতুকে ওই ছবিগুলো দেখায়নি। তবুও একটু চিন্তা হয় ওর। চিন্তিত মুখ নিয়ে বলে, শোন মিতু, মনির যদি তোর সাথে কথা বলতে চায় তাহলে তুই বলবি না, আর একদম ভয় পাবি না, বুঝেছিস? নিতু মাথা নাড়ায়। অরির চিন্তিত মুখ পানে চেয়ে শুধায়, কি হয়েছে অরি? মনির তোকে কিছু বলেছে? না, ওর সাহস আছে নাকি আমায় কিছু বলার? আমি তো তোকে একটু সাবধান থাকতে বলছি। আর ভাবিস না জামাই নিয়ে তোর বাসায় খেতে এসেছি। ও তো তোর ফোন বন্ধ, তার উপর কলেজে আসলি না, তাই ভাবলাম মরে টরে গেলি নাকি, তাই এক নজর দেখতে আসছি। যা শয়তান বেটি। চল বাইরে যাই, অনেকে তো অনেকক্ষণ যাবত একা বসে আছে। অরির কথায় মিতু অরিকে বলে। বাপ্পা, অনিকেত। অরি কিছু বলে না। মিতু আবার বলে, তুই যা, আমি গেঞ্জিটা চেঞ্জ করে জামা পরে আসি। অরি ঠিক আছে বলে বাইরে চলে যায়। অনিকেতের পাশে গিয়ে বসে পড়ে। অরির পাশে বসতেই অনিকেত ধীর কণ্ঠে প্রশ্ন করে। সব ঠিক আছে? উত্তরে অরি বলে, মিতুর ফোন নষ্ট থাকায় ওকে ছবিগুলো পাঠাতে পারেনি। অরি আবার বলে, ওরা যদি অন্যভাবে মিতুর ক্ষতি করার চেষ্টা করে বা ছবিগুলো নেটে ভাইরাল করে দেয়, মিতু এইসব ব্যাপারে জানতে পারলে খুব কষ্ট পাবে। ও অল্পতেই মানসিকভাবে ভেঙে পড়ে। আচ্ছা, এমন কিছু কি করা যায় না যাতে মিতু এসব জানতেও পারবে না, আবার মনির ওর কোনো ক্ষতিও করতে পারবে না? অরির কথায় উদ্বেগ প্রকাশ পায়। চিন্তায় অরির গোলগাল মুখখানা কেমন চুপসে গেছে। অরির এমন চেহারা দেখে অনিকেতের খারাপ লাগে। ও অরিকে শান্ত করে বলে, তুমি চিন্তা করো না, এখান থেকে বেরিয়ে ওদের ব্যবস্থা করছে। আর মৃত্যু এসব ব্যাপারে যাতে না জানে, আমি সেদিকে খেয়াল রাখবো। অরি বোধহয় কিছুটা স্বস্তি পেল। না, ওকে শান্ত থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। ধীরে ধীরে কথা বলছিল বিধায় ওরা দুজন কিছুটা কাছাকাছি চলে আসে। দুজনের মধ্যে সামান্য একটু জায়গা ফাঁক। দুজন একই সাথে দুজনের দিকে তাকায়। চোখে চোখ পড়ে। যেই না একটু মনের ভাব প্রদান হবে অমনি নিতু বাইরে চলে আসে। তাদের দুজনকে এত কাছাকাছি দেখে শুকনো কাশি দেয়। নিতুর কাশির শব্দ শুনে দুজন ছিটকে সোফার দু মাথায় চলে। নিতুর এবার নিজের উপর রাগ হয়, কেন সে ভুল সময় আসতে গেল। তবে আফসোস হয় একটু বেশি, এই যে অনিকেত স্যার সম্পর্কে ওর দুলাভাই হয়। অনিকেত যদি ওর স্যার না হতো তাহলে কি নিতু ওদের নিয়ে মজা নিতে পারতো না? অরির জামাইকে নিয়ে সে কত প্ল্যান করেছিল। তবে অনিকেতের সাথে অরির বিয়ে হয়ে সব কেমন গুড়ে বালি হয়ে গিয়েছে। আফসোসের দীর্ঘশ্বাস বের হয়ে আসে নিতুর। এর সব দোষ অরির বাবার ঘাড়ে তুলে দিয়ে বসে পড়ে বান্ধবীর পাশে। এরই মধ্যে রাশেদা পারভিন নাস্তার ট্রে নিয়ে সোফার টেবিলে রাখে। তাদের খেতে বলে নিজে গিয়ে বসে অন্য আরেকটা সোফাতে। অনিকেতের দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত ভাবে অরিকে বলে, এনাকে তো চিনলাম না অরি। ভদ্রমহিলা এত কিছুর মধ্যে জানতে চাওয়ার ফুসরত পায়নি, তবে সুযোগ বুঝে জানতে চায়। অরি একটু হেসে বলে, আমার হাজবেন্ড আন্টি। ও, মিতু যে সেদিন বলল হঠাৎ করেই নাকি তোমার বিয়ে হয়ে গেছে, এনার সাথেই হয়েছে? উনি উপর নিচ মাথা নাড়ায়। রাশেদা পারভিন এবার অনিকেতকে বলে, কি কাজ করো তুমি বাবা? আন্টি, আমি অরিদের কলেজের একজন টিচার। ভালোই তো। মুস্কি হেসে রাশেদা পারভিন বলে, আবার বলে, অরি, জামাইকে নিয়ে প্রথমবার আসলে আজ। দুপুরে না খাইয়ে কিন্তু ছাড়ছি না। পাশ থেকে নিতু বলে, একদম তাই। খাওয়া দাওয়া অন্য একদিন হবে আন্টি, আজকে আমার জরুরি একটা কাজ আছে, যেতে হবে একটু পর। কথাগুলো বলে অরিকে ইশারা করে কিছু বলতে। অরি বলে, হ্যাঁ আন্টি, আজকে যাই। আসলে অনেক দিন থেকে মিতুর সঙ্গে দেখা হয় না তো, তাই দেখা করতে আসলাম। ওনাকেও জরুরি একটা কাজে যেতে হবে, অন্য একদিন আসবো, কেমন? নিতু ও তার মা আর জোর করতে পারে না। অল্প কিছুক্ষণ থেকে ওরা বিদায় নেয়। বেরিয়ে আসে নিতুদের বাসা থেকে, আবার একসঙ্গে চলে যায় নিজ বাসভবনে। অরি বাসায় ফিরেছে অনেকক্ষণ হলো, তবে অনিকেত বাসায় নেই। অরিকে গেটের সামনে নামিয়ে দিয়ে আবার চলে গেছে, এখনো ফেরেনি। সারা রুম জুড়ে পায়চারি করছে অরি। তার এবার অনিকেতের জন্য চিন্তা হতে লাগলো। আচ্ছা, মানুষটার আবার কোনো বিপদ হয় যদি? অরি শুনেছে মনিররা খুব খারাপ লোক। ভাবনায় অস্থির হয়ে পড়ে। অবশেষে নিজের অনুভূতি দমাতে না পেরে চলে যায় সালমা বেগমের রুমে। নিজের রুমে কাজ করছে সালমা বেগম। হঠাৎ কারো পায়ের শব্দে সেদিকে তাকায়। অরিকে দেখে মুচকি হাসে। সালমা বেগমের দিকে তাকালে অরি বলে,
মা আপনার ফোনটা একটু লাগতো। উনি চোখের ইশারায় ফোনের অবস্থা দেখিয়ে দেয়। কি দরকারে ফোন নিচ্ছে সেসব উনি জানতে চায় না, তাই অরিও আগ বাড়িয়ে কিছু বলে না। ফোন নিয়ে নিজের রুমে চলে আসে। এই প্রথম সে অনিকেতের সাথে ফোনে কথা বলবে, তাই ওর বোধহয় একটু অস্বস্তি হচ্ছিল। তবে সেটাকে পাত্তা না দিয়ে কল করে। অনিকেতের নাম্বারে ডায়াল করতেই ওপাশ থেকে একটা মেয়ে কিছুক্ষণ ইংরেজিতে প্যাস প্যাস করে, যার মানে দাঁড়ায় অনিকেতের ফোন বন্ধ। বিরক্তিতে অরি চোখ মুখ কুঁচকায়, আবার ডায়াল করে একই নাম্বারে। তবে এবারও ওই একই কাহিনী। অরি নিরাশ হয় কিছুটা, তবুও পরপর দিতেই থাকে। এই নিয়ে 10-12 বার দেয়, কিন্তু প্রত্যেকবারই অরি হতাশ হয়। একরাশ বিরক্ত নিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে বিছানার উপর। অরি ভাবে আজ সবাই তাকে টেনশন দিয়ে মারার পরিকল্পনা করছে। অরির ভাবনার মাঝেই বাহির থেকে হালকা আওয়াজ ভেসে আসে। অরি কিছুটা আগ্রহ নিয়ে বাইরে যায় অরি কেমন আছে? বলে অরির দিকে পা বাড়ায় দিয়া। আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের ঘোরাঘুরি কেমন হলো ভাবি? তা মোটামুটি হয়েছে। অরিকে সাথে নিয়ে সোফায় বসে দিয়া। ওখানে সবাই উপস্থিত ছিল। দিয়া কক্সবাজার থেকে সবার জন্য উপহার নিয়ে এসেছে, সেগুলো সবাইকে দিচ্ছে। অরিও পেয়ে যায় তারটা। দিয়া আর আমেনার সঙ্গে মিলে বেশ কিছুক্ষণ গল্প করে। তারপর দিয়াকে আরাম করতে বলে অরি ও আমেনা চলে আসে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়। অনিকেত বাসায় চলে আসে। রুমে ঢুকে অনিকেত দেখে অরি বারান্দায় দাঁড়িয়ে আছে। অনিকেত কথা না বলে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। রুমে কারো পায়ের শব্দ সেদিকে তাকায় অরি। ওয়াশরুমে দরজা বন্ধ দেখে ভাবে অনিকেত রুমে চলে এসেছে। ফ্রেশ হয়ে এসে অনিকেত দেখে অরি এখনো আগের মতো দাঁড়িয়ে আছে। অনিকেত অরিকে ডাকে। এই কাঠবিড়ালি, রুমে আসো, সন্ধ্যা হয়েছে তো। অরি প্রথমে ভাবে একটু তেরামি করবে, কিন্তু পরে ভাবে না, এখন থাক। তাই চুপচাপ রুমে চলে আসে। অরি এসে বসে বিছানায়। অনিকেতও অরির পাশে বসে। অরির দিকে তাকিয়ে বলে, এখনো মৃত্যুর জন্য টেনশন করছো? অরি কিছু বলে না, মাথাটা হালকা নিচু করে রাখে। অনিকেত আবারও বলে, দেখো, চিন্তা করো না, আমি ওদের জায়গা মতো ব্যবস্থা করে এসেছি। ওরা মৃত্যু কেন, আর কোনো মেয়ের সাথে অমন কিছু করার কথা ভাববে না। অনিকেত কিছুটা ঝুঁকে অরির মনোভাব বুঝতে চেষ্টা করে, তবে অরি কেবল মাথা নাড়ে। অরির এমন ঠান্ডা ব্যবহারে ফোঁস করে শ্বাস ফেলে, তারপর বলে, কাঠবিড়ালি কি এমন ব্যাচের মতো মুখ করে রাখলে একদম বাজে লাগে। অরি এবার কটমট করে চায় অনিকেতের দিকে, তারপর দাঁত কিরমিরিয়ে বলে, আপনি আমায় পেঁচা বললেন? হুম, তুমি পেঁচা হতে যাবে কেন? তুমি তো আমার কাঠবিড়ালি। হালকা হেসে বলে অনিকেত। অনিকেতের বলা শেষ কথাটা অরির হৃদয়ে ছুঁয়ে যায়। এক পশলা হিমেল হাওয়া তার বক্ষ ভেদ করে চলে যায়। অজানা এক উন্মাদনা তার আক্ষিদ্বয়কে সজাগ করে তোলে। কথাটা কি এতটাই মধুকর ছিল? তবে দুটো শব্দ কেন তাকে এত প্রশান্তি দিচ্ছে? এর উত্তর কি মিলবে? হয়তো না। উত্তরের আশায় অরি চায় অনিকেতের চোখের পানে। ও শুনেছিল মানুষ মুখে মিথ্যা বললেও তার চোখ কখনো মিথ্যা বলে না। কিন্তু অরির আশা পূর্ণ হলো না। অনিকেতের কালো মোটা ফ্রেমের চশমা ভেদ করে অরি কিছুই বুঝতে পারল না। ব্যর্থ হয় অরি, চোখ নামায় আর ভাবে, ও যদি অনিকেতের জীবনের প্রথম নারী হতো তাহলে কি অনিকেত পারত ওকে দূরে সরিয়ে রাখতে? অরির এবার নিজের উপর অভিমান হয়। কেন সে অনিকেতের প্রথম প্রেম হতে পারল না? অনিকেত তাকায় অভিমানী অরির দিকে। এই যে গোলগাল মুখটা আরো ফুলে উঠেছে, এটা কেমন করে টানছে অনিকেতকে। অনিকেতের মনে নানান খেয়াল আসে। আজ কেন জানি তার স্বামী ফিলিংস হচ্ছে, তবে সেটাকে চাপা দিতে বলে, তোমার পড়াশোনা নেই, যাও পড়তে বসো। ব্যাস হয়ে গেল। এটারই অভাব ছিল। এতক্ষণ এত ফিলিংস জমা হলেও এই একটা কথায় সব দফারফা হয়ে যায়। অনিকেতের প্রতি অরির সব ফিলিংস করফুলের মতো উড়ে চলে যায়। বিরক্তি ছেয়ে পড়ে অরির সারা মুখ জুড়ে। আপনার সারাদিন শুধু পড়া আর পড়া, আর কিছু বলতে পারেন না? খেই করে বলে অরি। পড়ার সময় হয়েছে, পড়তে বলবো না তো কি বলবো? রসকসিন এলিয়ন একটা। বউকে যে দুবেলা নিয়ম করে ভালো কথা বলতে হয় সেটা জানিস না? সেখানে কেউ তোকে বিড়বিড় করে বলাতে অনিকেতের কানে কথাগুলো পৌঁছায় না। আপন মনে আরো কিছুক্ষণ বকে টেবিলে বসে। অনিকেত নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ে। বই নেওয়ার সময় অরি আজকে তারিখ খেয়াল করে।
মুহূর্তেই অরির মনটা খারাপ হয়ে যায়। ইস, বাবা মাও আর তাকে মনে রাখলো না। যেই না অরি তাদের থেকে দূরে এসেছে অমনি তারা অরির বার্থডেও ভুলে গেল। একবার ফোন দিয়ে উইশ করলেও তো পারতো। সবাই তাকে এভাবে পর করে দিল। চোখ দুটো টলমল করে ওঠে ওর। ভাবতে থাকে গত বছরই পরিবারের সবার সাথে জন্মদিন পালন করলো, অথচ এবার তাদের দেখাও পাচ্ছে না। মেয়েদের জীবনটা সত্যি অন্যরকম। বই খুলেও পড়তে পারে না অরি। কান্নাগুলো কেমন চেপে ধরেছে ওকে, আওয়াজও বের হচ্ছে না। অনিকেত একবার আর চোখে চায় অরির পানে, ফের নিজের কাজে মন দেয়। বহু কষ্টে নিজেকে সামলে নেয় অরি, তবুও চোখের কোণ বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পড়াশোনা করার পর অরি উঠে পড়ে টেবিল থেকে। পড়াশোনা ও কি যে করেছে সেটা ওই ভালো না, তবে বসেছিল অনেকক্ষণ। সালমা বেগম খেতে ডাকলে দুজনে খেতে চলে যায়। টেবিলে বসে অরি অবাক চারপাশে দেখতে থাকে। টেবিলে যে সব খাবার ছিল তার প্রায় সবগুলোই অরির পছন্দসই। আচ্ছা, তারা কি কোনোভাবে জানতে পেরেছে আজকে অরির জন্মদিন? না, তা কি করে হবে? অরি তো কাউকে বলেইনি। এসব আকাশ পাতাল ভাবনার মাঝেই অরি খাওয়া শুরু করে দেয়। মাঝে একবার সকলের দিকে চোখ বোলায়। না, সবাই একদম স্বাভাবিক, প্রতিদিনের মতো খাবার খাচ্ছে। অরি আর চোখে একবার অনিকেতের পানে তাকায়। এই মানুষটাও তো স্বাভাবিক। তার কি উচিত ছিল না স্ত্রীর খেয়াল রাখা? ছিল তো, কিন্তু এই এলিয়েনটার কি সেদিকে খেয়াল আছে? কেমন রাক্ষসের মতো গিলেই যাচ্ছে। একবার দেখছেও না অরির যে মন খারাপ। অনিকেতকে ভেংসি কেটে অরি আবার খাওয়ায় মন দেয়। এই যে সালমা বেগম এত সুন্দর করে রান্না করছে, অরির পাতে দিচ্ছে, অরি খেয়ে যাচ্ছে। অরি ভাবে শ্বশুর শাশুড়ি ননদ যা সবাই নাম্বার 1 সাকিব খান, কিন্তু জামাইটা এমন জায়েদ খান হলো কেন? শাশুড়ি মা কি বাচ্চা পেটে নিয়ে জায়েদ খানের ডিগবাজি দেখেছে নাকি? হতে পারে দেখেছে। অরি একবার জিজ্ঞাসা করতে গিয়েও করে না। থাক, পরে সময় করে জেনে নেওয়া যাবে। সবার খাওয়া প্রায় শেষের দিকে অমনি সালমা বেগম সবাইকে পায়েসের বাটি এনে দেয়। এমনিতে অরি আজ অনেক খেয়েছে, তাই খেতে চায় না, তবে সালমা বেগম ওকে জোর করে দেয়। পায়েসের বাটি হাতে নিয়ে অরির আবার নিজের মায়ের কথা মনে পড়ে। ওর প্রত্যেক জন্মদিনে ওর মা পায়েস রাঁধে। সালমা বেগমের দিকে তাকিয়ে অরি বলে, কোন খুশিতে আজকে পায়েস হয়েছে মা? সালমা বেগম আমেনার দিকে তাকিয়ে বলেন, আমেনার নাকি আজকে খুব পায়েস খেতে ইচ্ছে করছে, এজন্য, তাছাড়া তেমন কিছু নয়। অরি আর কিছু বলে না, চুপচাপ খাওয়া শেষ করে রুমে চলে আসে। লাইট অফ করেন, ঘুমাবো আমি। এখনই কিসের ঘুমানো? পড়তে বসো, কেবল 10টা বাজে। শুনুন, আজ এমনিতেই অনেক খেয়েছি, তাই খাবারগুলোর রেস্টের প্রয়োজন। তাই লাইট অফ করেন। খাবারের আবার কিসের রেস্ট? তুমি কাঠবিড়ালি, তুমি অল্প করে খাবা। এত খেতে কে বলেছে তোমায়? এত বাহানা না করে উঠে পড়তে বসো। আমার খাবার খাওয়া নিয়ে খোটা দিচ্ছেন কেন? আজব তো, আমি কিছু জানি না। আপনি জলদি লাইট অফ করেন। অবশেষে পরাজিত সৈনিকের ন্যায় হার মেনে নেয় অনিকেত। আজকাল এই কাঠবিড়ালির সাথে কিছুতেই পারছে না। কেন জানি মেয়েটার কথা শুনতে, কথাগুলো রাখতে বড্ড ভালো লাগে তার। বেখেয়ালি মনটা বারবার তার কথা ভাবতে চায়, তাকে জানতে চায়, জানাতে চায় নিজের অনুভূতিগুলোকে। রাত 12টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। আশেপাশের সব বাড়িতেই পিনপতন নীরবতা, তবে অনিকেতদের বাড়িতে একটু ফুসুর ফুসুর আওয়াজ আসছে। এর আগে থেকেই সবাই যত কম শব্দ করতে চাচ্ছে, শব্দের সংখ্যা যেন তত বেশি হচ্ছে। অবশেষে সেই সময় চলে আসে। অনিকেত অরির পাশে গিয়ে দাঁড়ায়। পুরো রুম অন্ধকার হয়ে আছে, তাতেও যেন অনিকেত তার কাঠবিড়ালিকে দেখতে পাচ্ছে। কি সুন্দর ঘুমিয়ে আছে তার কাঠবিড়ালিটা। অনিকেতের মোটেও অরিকে ডাকতে ইচ্ছা করছে না। তার মনে হচ্ছে তার কাঠবিড়ালি এমনি করে ঘুমিয়ে থাকুক আর সে তাকে দেখতে থাকুক। তবে সময় বেশি না থাকায় সেটা আর হয়ে ওঠে না। বাধ্য হয়ে অনিকেতকে ডাকতেই হয়। শুরুতে আদুরে গলায় ডাক দেয়, কাঠবিড়ালি, এই কাঠবিড়ালি, ওঠো। তবে এই ডাকে অরির ঘুম ভাঙা তো দূরের কথা, তার আরো বেশি করে ঘুম পায়। অনিকেত এবার পুরো কণ্ঠে বলে, ওই অরি, ওঠো না। এতে সামান্য কাজ হয়। অরি একটু নড়ে চড়ে ওঠে, তবে আবার ঘুমিয়ে যায়। অনিকেত এবার বাসখাই কণ্ঠে বলে, সমস্যা কি তোমার? উঠতেছো না কেন?
ব্যাস কি আর করার, অরির ঘুম পালিয়ে যায়। চট করে উঠে বসে বিছানায়। কি হয়েছে? এমন সারের মতো চেঁচাচ্ছেন কেন? বাইরে গিয়ে দেখো কি হয়েছে। অরি ঘুমে টলতে টলতে বাইরে চলে যায়। অনিকেত চলে তার সাথে। কে বলছে অনিকেত অরিকে পছন্দ করে না, বউ হিসেবে মানে না? এই যে অরি ওকে সার বলল, এতে কি ও কিছু বলছে? বলেনি। অরির জায়গায় অন্য কেউ হলে কি সে এত সহজে মেনে নিত? না, কিচ্ছুতেই না। হয়তো অন্য কেউ বললে তাকে মেরে তার নিতাম্ব টমেটোর মতো লাল করে দিত। তবে অরিকে কেন কিছু বলল না? আমি কি জানি? সেটা তো অনিকিতই জানে। তামাটে অন্ধকারে গুটি গুটি পায়ে এগিয়ে যায় অরি। কিন্তু কি আশ্চর্য, অনিকেত যে ওকে বলল কিনা কি হয়েছে। তবে অরি যে সেসবের রেশ মাত্র পাচ্ছে না। তবে অনিকেত কি ওর সাথে মজা করেছে? না, অনিকেত তো মজা করার মতো মানুষ না। তবে কি হচ্ছে? অনেক আগ্রহ নিয়ে ড্রয়িং রুমে পা রাখে অরি। অরি পা রাখা মাত্রই পুরো ড্রয়িং রুম আলোকিত হয়ে ওঠে। সমস্ত অন্ধকার দূর হয়। অনেকগুলো পরিচিত কণ্ঠ একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। পরিচিত সব কণ্ঠস্বর শুনে অরি হতবাক হয়ে যায়। মূর্তির ন্যায় দাঁড়িয়ে পড়ে সে জায়গায়। চোখ দুটো টলমল করে ওঠে। অরি আরো বেশি অবাক হয় যখন দুজোড়া হাত ওর মাথায় পড়ে। চকিত নয়নে চায় সেদিকে। নিজের প্রিয় দু মানুষকে দেখে তাদের বুকে হামলে পড়ে। শব্দ করে কেঁদে দেয় ও। ওকে শান্ত করতে আতিকুর রহমান বলে, কাঁদছো কেন সোনা মা? আমরা তো এসেছি না, বাবার সাথে কথা বলবে না? আতিকুর রহমানকে জড়িয়ে ধরে অরি বলে, আমি তো ভেবেছি তোমরা আমায় আর মনেই রাখোনি, আমার জন্মদিনও না। আমি কি আমার সোনামার জন্মদিন ভুলতে পারি? আমি তো ভেবেছি এবার না হয় তোমায় ফোনেই শুভেচ্ছা জানাবো, আর কালকে একবার এসে উপহার দিয়ে যাব। পরে অনিকেত বলল আজকে আসতে, এই যে আমরা চলে এসেছি। বলেই আলতো করে হাসে আতিকুর রহমান। বাবার বুক থেকে মাথা তুলে অনিকেতকে খুঁজে অরি। ওই যে ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, হাত দুখানি বুকে ভাঁজ করে বাবা মেয়ে আদরে আলাপ শুনছে। অরি চোখ ফিরিয়ে নেয়। তবে অনিকেতের দৃষ্টি এখনো অরির পানে নিবদ্ধ। সে একদিনে তাকিয়ে আছে তার কাঠবিড়ালির দিকে। এখানে যা আরো একজন আছে সেদিকে কারো খেয়ালই নেই। মেকি অভিমান করে বলে হাসি বেগম। অভিমানী জননীর দিকে তাকায় অরি। অতঃপর নিজের বাহুদয় দ্বারা জড়িয়ে নেয় বুকে। মেয়েকে কাছে পেয়ে হাসি বেগমও শক্ত করে জড়িয়ে ধরে। কতদিন পর মায়ের গায়ের গন্ধ পেল অরি। সেই যে বিয়ের দিন এসেছে আর এই মানুষগুলোর সাথে দেখা হয়নি তার। যদিও এখানে কষ্টের সে ছিল না। প্রথম দিকে অনিকেত সেভাবে খেয়াল না রাখলেও এ বাড়ির প্রত্যেকটা মানুষ রেখেছে, কোনো খামতি রাখেনি। এমন একটা পরিবার পেয়ে অরি নিজেকে খুব ভাগ্যবতী মনে করে। আর এখন তো অনিকেত চেষ্টা করছে অরির খেয়াল রাখতে, যত্ন নিতে, অরিকে বুঝতে। নিজের পরিবারকে পেয়ে আমাদের ভুলে গেলে নাকি বৌমা? এমন হলে কিন্তু আমি স্টার জলসার ওই শাশুড়িদের মতো হব, তখন কিন্তু কিছু বলতে পারবে না। অরির মাথায় হাত রেখে বলে সালমা বেগম। আপনি চাইলেও অমন হতে পারবেন না মা। মুস্কি হেসে বলে অরি। এমনি করে রাত শেষ করবে নাকি? তাড়াতাড়ি কেক কাটতে হবে তো। খানিক তাড়া দিয়ে বলে আমেনা। সালমা বেগম বলে, সেটাই তো, চলো চলো কেক কাটতে হবে। টেবিলের কাছে গিয়ে অরি আরেক দফা অবাক হয়। আহ, কি সুন্দর করে সাজানো সবটা। দেখে অরির চোখ জুড়িয়ে যায়। নজর আটকায় কেকের উপর সুন্দর করে লেখা নামটার উপর, কাঠবিড়ালি। এই লোকটাও না। মনে মনে আরেকটি বার অনিকেতের প্রেমে পড়ে যায় ও। এত সুন্দর করে কখন সাজালে তোমরা? কি সুন্দর লাগছে। দিয়ার কাছে জানতে চায় অরি। দিয়া বলে, আমরা তো শুধু হেল্প করেছি, নয়তো আইডিয়া প্লাস ডেকোরেশন সবটা অনিকেতের করা। অরি আর চোখে তাকায় অনিকেতের দিকে। মানুষটা একদম নির্লিপ্ত। দেখে বোঝার সাধ্য নাই তার মনে কি চলছে। কবে যে অরি ওই মোটা ফ্রেম ভেদ করে তার চোখ পড়তে পারবে, বুঝতে পারবে অনিকেতের না বলা কথাগুলো। অরির ধ্যান ভাঙে আজমল চৌধুরীর ডাকে। উনি বলেন, অরিমা কেকটা কাটো। যেই না অরি কেক কাটতে নিচ্ছিল অমনি আমেনা বলে ওঠে, সব কিছু ঠিকই আছে, তবে ছোট ভাবের নাম তো অরি, তাহলে কেকের উপর কাঠবিড়ালি লেখা কেন?
আমেনার কথায় সবাই ঠোঁট টিপে হাসে। লজ্জায় অরি এদিকে সেদিকে তাকায়। অনিকেত কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। কেকটা যে ও সবাইকে নিয়ে কাটবে সেটা তো ওর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এই রে, এখন কি সবাই অনিকেতকে বউ পাগল ভাববে নাকি? মেয়ের এমন নাম রাখতেই শ্বশুর মশাই চেতে না গেলেই হয়। কখন জানি বলে বসে আমার মেয়ের আকিকা করে নাম রেখেছি, আর তুমি তার এত সুন্দর নাম দিয়ে কাঠবিড়ালি ডাকছো। যদিও এটা অনিকেতের ক্যারেক্টারের সাথে যায় না, তার মুখ দেখে বোঝার জো নেই। আমেনা না বললে হয়তো কেউ ভালো করে বিষয়টা খেয়াল করতো না, কিন্তু এই আমেনা। গরম চোখে আমেনার দিকে তাকায় অনিকেত। ভাইয়ের এমন তাকানোতে শুকনো ঢোক গিলে আমেনা। সে কি ভুল কি বলেছে? তার মতে তো সে শুধু জানতে চেয়েছে তাহলে ভাই এমন খেয়ে ফেলা লুক কেন দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে দিয়া বলে, অরি, কেকটা কাটো না, 12টা সেই কখন বেজেছে। হ্যাঁ। বলেই কেক কাটে অরি। সবাই একসাথে জন্মদিনের গান গায়। অরির চাচা চাচি ও চাচাতো ভাই আয়ুষ আসেনি। চাকরি সূত্রে অরির চাচা শহরের বাইরে থাকে, তাই শুধু অরির বাবা মা এসেছে। কেক কাটা শেষ হলে একে একে সবাইকে খাইয়ে দেয়, অনিকেতকেও দেয়। অনিকেত অল্প খেয়ে বাকিটা অরিকে খাইয়ে দিয়েছে। সব পর্ব মিটে গেলে সবাই ঘুমাতে চলে যায়। যেহেতু রাত অনেক হয়েছে তাই আর কেউ দেরি করে না। সবাই চলে গেলে অরিও চলে নিজের রুমে। ওর অবশ্য ইচ্ছে করছিল মায়ের সাথে ঘুমাতে, তবে সেটা বলতে পারে না। রুমে এসে অরি আবার ঘুমানোর প্রস্তুতি নেয়। তখনই অনিকেত বলে, আবার কি ঘুমাবো নাকি? অরির ছোট্ট উত্তর, একটু আগে না ঘুম থেকে উঠলা, আবার ঘুমাবে? তো কি করব শুনি? বারান্দা চলো, চন্দ্রবিলাস করি। অরি বেশ অবাক হয়। এই প্রথম অনিকেত নিজ থেকে অরির সাথে সময় কাটাতে যাচ্ছে, আর অরিও অনিকেতকে ধন্যবাদ দেওয়ার আছে তাই আর না করে না। চলে যায় বারান্দায়। অনিকেতের রুমের ব্যালকনিটা বেশ বড়, পাশেই বাগান থাকায় এর ভিউটাও অনেক সুন্দর। মৃদু বাতাস আর জ্যোৎস্নার আলোয় পরিবেশ আরও রোমাঞ্চকর তুলছে। পাশাপাশি বসা মানুষ দুটি উপভোগ করছে এই সময়টা। এর আগেও এখানে বসেছিল তারা, তবে সেদিনের মতো দূরত্ব আজ আর নেই, সেটা খানিকটা কমে এসেছে। হঠাৎ পাশে বসা থেকে উঠে দাঁড়ায় অনিকেত। পাশের টেবিল থেকে একগুচ্ছ শুভ্র গোলাপ তুলে নেয়, গিয়ে অরির মুখোমুখি হাঁটু গেড়ে বসে পড়ে। অরি থমকে যায়, আটকে যায় তার আক্ষি পল্লব। নিঃশ্বাসের গতি বেড়ে চলে তুমুলভাবে। অনিকেতের কাছ থেকে এমন কিছু আশা করেনি, তাই একটু বেশি অবাক হয়। চাঁদের পূর্ণ আলো অনিকেতকে বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। সাদা পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ। চাঁদের আলো যেন তার সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। অরির ভাবনায় যেন সে এক রূপকথার রাজপুত্র, যে 7 সমুদ্র পাড়ি দিয়ে এসেছে অরিকে তার রানী বানাবে বলে। গোলাপ বুকেটা অরির দিকে বাড়ি দিয়ে বলে, হ্যাপি বার্থডে কাঠবিড়ালি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অরি যেন একটা ঘোরের মধ্যে আছে। অনিকেতের মতো একটা মানুষের কাছ থেকে এমন একটা উপহার, তাও এভাবে, এটা সত্যি অভাবনীয়। অরি আরেক দফা চমকায় যখন ঘাড়ে কারো স্পর্শ পায়। অনিকেত অতি যত্নে অরির কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দেয়, তারপর একটা গোল্ডেন লকেট পরিয়ে আবার অরির পাশে বসে। এতক্ষণ সবকিছু অরির স্বপ্নের মতো মনে হচ্ছিল। সাদা গোলাপের তোড়াটা বুকে জড়িয়ে নেয়, ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটিয়ে অনিকেত বলে, তোমার বউ আহামরি বেতন পায় না কাঠবিড়ালি, সে তোমাকে একটা লাক্সারিয়াস লাইফ দিতে পারবে না ঠিকই, তবে তার হালাল টাকে এমন ছোটোখাটো উপহার পেতে পারো, যদি তা তোমার পছন্দ হয়। আমার কোনো দামি জিনিস চাই না, আপনার দেয়া একটা গোলাপই আমার জন্য সেরা উপহার। অনিকেতের মন ছেয়ে যায়। মুচকি হেসে অরির দিকে তাকায়। মেয়েটা মন্দ নয়, বরং একটু বেশি ভালো। দিন দিন অনিকেত কেমন এই মেয়ের উপর আসক্ত হয়ে পড়ছে। তার বকবুকানি দুষ্টুমিগুলো অনিকেতের যে ভীষণ পছন্দের। অনিকেতের মনোযোগ লঙ্ঘিত হয় অরির ডাকে। অরি বলে, একটা কথা বলি। বলো। আপনি কিভাবে জানলেন আজ আমার বার্থডে? আমি তো আপনাকে জানাইনি। আজ সকালে একটা কাজে কলেজের অফিস রুমে গেছিলাম, ওখানে একটা কাগজে একটা মানবকন্যাকে দেখে মনে হলো আমি তাকে চিনি। অতঃপর সেটা হাতে নিয়ে দেখলাম সে মানবকন্যার কেউ নয়, আমার কাঠবিড়ালি বউটা। একটু উল্টোপাল্টা করলে ওখানে তোমার জন্ম তারিখ চোখে পড়ে। একটু অবাক হয়েছিলাম যখন দেখলাম তারিখটা আজকে। বিয়ের পর এটা তোমার প্রথম জন্মদিন,
তাই ভাবলাম ছোট্ট করে এটা সারপ্রাইজ দেওয়া যাক। কেমন লেগেছে তোমার? অনেক সুন্দর ছিল। আমার লাইফের বেস্ট বার্থডে হয়ে থাকবে। কিন্তু আপনি বাসায় না আসা সত্ত্বেও মা কিভাবে জানলো? মাকে আমি ফোন করে বলেছি। পরে মা তোমার মার কাছ থেকে তোমার পছন্দের সব খাবারের নাম শুনে সেগুলো বানিয়েছে। আমি তো ভেবেছিলাম তুমি বুঝতে পারবে, কিন্তু তুমি তো বোকার মতো কান্না করে দিলে। কি করতাম? আপনারা সবাই এমন ভাব করছিলেন যেন কিছুই নয় আজকে। অভিমান করে বলে অরি। ঠিক আছে, আই এম সরি। না, আপনি সরি না। আমি থ্যাঙ্কফুলি এত সুন্দর একটা সারপ্রাইজ আর গিফট দেওয়ার জন্যে। ওয়েলকাম। দুজনেই নিশ্চুপ হয়ে যায়, কেউ আর কোনো কথা বলে না। তরমরে অরির হৃদয়ের বহমান স্রোতের মতো ভেসে চলে অনিকেতের কথাগুলো। হাত বাড়িয়ে ছুঁয়ে দেওয়া অনিকেতের পরিয়ে দেওয়া চেনটা আয়না না থাকায় দেখতে পারে না, তবে অনুভব করে ভালোবাসার মানুষের দেওয়া প্রথম উপহার। এক হাতে ফুলগুলোকে জড়িয়ে নেয় নিজের সাথে, অন্য হাতে পাশে রাখে। কিছুক্ষণের মধ্যে হাতে কারো শীতল হাতের ছোঁয়া লাগে। হাতটা সরিয়ে নিতে চাইলে অনিকেত নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে নেয়, শক্ত করে ধরে অরির হাত, যেন সে বোঝাতে চাচ্ছে অরিকে সে কখনো ছাড়বে না, সে যেন সারাটা জীবন এভাবেই তার পাশে থাকে। রাত শেষে ভোর হয়, সূচনা হয় নতুন দিনের। অরির জন্য এই দিনটা নতুন। আজ তার 18 পূর্ণ হলো। ঘুম শেষে চোখ মেলে অরি, পাশে তাকিয়ে দেখে অনিকেত নেই। সেই রোজকার মতো হাঁটতে বেরিয়েছে। অরির মনে পড়ে গতকাল রাতের ঘটনাগুলো, অনিকেতের ফুল দেওয়া, তার সাথে সময় কাটানো, অনিকেতের দেওয়া উপহার, সবটা তার কাছে একটা স্বপ্নের মতো। আচ্ছা, এসব কি স্বপ্ন ছিল? হুড়মুড়িয়ে গলায় হাত দেয় অরি। সেখানে চেনের উপস্থিতি বুঝতে পেরে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে, ছুটে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। অরির ফর্সা গলায় সোনার চেনটা বেশ মানিয়েছে, কেমন চকচক করছে। চেনটার সাথে ঝুলছে ছোট্ট একটা লকেট, যার মধ্যখানে কারুকার্যে খোদিত মাই লাভ লেখাটা। হঠাৎ করে বোঝার সাধ্য নাই কারো, একটু দৃষ্টি গাঢ় করলেই দেখা মিলবে সেটার। মুচকি হাসে অরি, সেই হাসির আভা তার সারা মুখমণ্ডলে ফুটে উঠছে। হঠাৎই অরির মনে পড়ে কাল তার বাবা মা এসেছে, তাই দ্রুত চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে আসে অরি। ড্রয়িং রুমের সোফায় বাড়ির সব পুরুষ সদস্য শুধু অনিকেত বাদে। রান্নাঘর থেকে মহিলাদের আওয়াজ আসে, সেখান থেকে সালমা বেগমের কণ্ঠ শোনা যাচ্ছে। আরে বেআইন, আপনি রান্নাঘরে আসতে গেলেন কেন? মেয়ের বাড়িতে প্রথমবার আসলেন, কোথাও একটু ঘুরে দেখবেন, মেয়ের সাথে গল্প করবেন, তা না? কি আর করব বলুন, তার চেয়ে বরং আপনাদের একটু সাহায্য করে দিই। আমরা তো এতজন আছি, সামলে নিতে পারবো। অরিকে দেখতে পেয়ে আবার বলেন, অরি, তুমি উঠে পড়ছো? মাকে নিয়ে একটু বাড়িটা ঘুরে দেখাও তো মা। মা চলো তোমাকে বাগানে নিয়ে যাই। এবারে বাগান অনেক সুন্দর কিন্তু। মা মেয়ে মিলে বাগানের দিকে যায়। অনিকেতদের বাড়ির বাগানটা অনেক সুন্দর, হরেক রকম ছোট বড় গাছপালায় ভরা, ফুল ফল বিভিন্ন ঔষধি উদ্ভিদ সমাহার সেখানে। কয়েক কদম হেঁটে অরি মাকে নিয়ে সোফায় বসে পড়ে। অরির মুখের দিকে তাকিয়ে হাসি বেগম বলে, এখানে সবকিছু ঠিকঠাক চলছে তো ওরি? অরি বলে, হুম। তারপর খানিকটা জোর গলায় বলে, তুমি না বলেছিলে কিছুই তো কাজের কাজ পারিস না, শ্বশুর বাড়ি গিয়ে কি করবি, কি খাবি, তোকে কে বিয়ে করবে, ব্লা ব্লা ব্লা। দেখেছো তো, তুমি কিন্তু এখন আমার শ্বশুর বাড়িতেই আছো, আর এখানে আমাকে কোনো কাজই করতে হয় না। মেয়ের কথা শুনে মুচকি হাসেন তিনি। আরও কিছুক্ষণ গল্প করে উঠে ভেতরে চলে যায়। যাওয়ার পথে একটা বেলি ফুল ছিঁড়ে হাতে নেয়। বাগান থেকে ফিরে হাসি বেগম বসেন গল্প করতে। অরি চলে যায় নিজের রুমে। অরি রুমে এসে দেখে অনিকেত গোসল করে রেডি হচ্ছে। অরির দিকে তাকিয়ে বলে, কলেজ যাবে না? এখনো রেডি হওনি যে? অরি বেশ বিরক্ত হয়। এমনিতেই পড়ালেখা তার দু চোখের বিষ, তার উপর এই লোক সারাদিন পড়ার কথা বলে। এসব কি মানা যায়? কিছু মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে। অরির জীবনের লক্ষ্য হলো পড়ায় ফাঁকি দেওয়া। এর যত মন্ত্র আছে সব তার জানা, তবে অনিকেতের প্রশ্নে সে বেজায় বিরক্ত। তাই তো চোখগুলো ছোট করে বলে, আজকের দিনে কেউ কলেজে যায়? কেন, আজকে তোমার বিয়ে না? অরি ফোঁস করে ওঠে, গরম চোখে তাকায় অনিকেতের দিকে। অরির তাকানোতে অনিকেত তাকায় আর বলে, আজ কিছু বলবো না, ফেল করলে কিন্তু অন্যের বাসায় কাজ করতে হবে। থালা বাসন মাজতে পারবে তো? সব তো বলেই দিলেন, বাকি থাকলো কি? আর আপনাকে কে বললো আমি ফেল করব?
বোর্ডের মধ্যে টপ করব আমি, দেখে নিয়েন আপনি। অরির কথায় অনিকেত তাচ্ছিল্য করে হাসে, তারপর বলে। কাকা আবার ময়ূর হবার স্বপ্ন দেখে। অরির এবার খুব রাগ হয়, রাগে দুঃখে কান্না চলে আসে, তাই সেটাকে লুকাতে বাথরুমে চলে যায়। অনেকে তো বুঝতে পারে এবার একটু বেশি হয়ে গেছে, এভাবে বলা উচিত হয়নি তার। বাথরুমে গিয়ে মুখে পানি দেয় অরি, তারপর আয়নাতে নিজেকে দেখতে থাকে। সে কি এতটা অসুন্দর যে তাকে কাকের সাথে তুলনা করা হলো? হ্যাঁ, সে হয়তো আহামরি সুন্দর নয়, কিন্তু এতটাও নয় যে তাকে কাক বলা হবে। সে সাধারণ মানুষ, যে সেটা দেখতে পায় না সেটা তার সমস্যা, ওর নয়। তারপর এক গাদা অ্যাটিটিউড নিয়ে বাইরে বের হয়, ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় বসে পড়ে। ওয়াশরুমে যাওয়ার সময় অরি তার আনা বেলি ফুল টেবিলে রেখে গিয়েছিল। অনিকেত সেটাই তুলে নিয়ে অরির দিকে যায়। অরির মাথায় ফুলটা গুজে দিয়ে বলে, জানো, ফুল দু জায়গায় সুন্দর, এক গাছে, আর দ্বিতীয়ত আমার কাঠবিড়ালের খোপায়। অরির মন কিছুটা নরম হয়, অনিকেতের দিকে না তাকিয়ে বলে, খেতে আসুন, মা ডাকছে, বলে বাইরে চলে যায়। টেবিলে সবাই খাচ্ছে আর অরি দূর থেকে অনিকেতকে দেখে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার পর অনেকেই ওকে বলছে যে ওর খোপায় ফুলটা মানিয়েছে, তবে সেসব অরির মনে লাগেনি। তার মনে তো এখনো বয়ে চলছে ফুল সুন্দর আমার কাঠবিড়ালির খোপায়। খাওয়া দাওয়া এক পর্যায়ে আজমল চৌধুরী বলেন, কি ব্যাপার অনিকেত, আজকেও কলেজে যাবে না নাকি? আজকের দিনটা অন্তত বাসায় থেকে যেতে। আজমল চৌধুরীর কণ্ঠে কথাও অনুরোধ লুকিয়েছিল। অনিকেত সেসব পাত্তা না দিয়ে বলে, কলেজে আজকে দরকারি মিটিং আছে বাবা, আমাকে যেতেই হবে। উনি আর কিছু বলে না। তখন আতিকুর রহমান বলেন, বিয়াই, আমরাও কিন্তু একটু পরে চলে যাব। পাশ থেকে সালমা বেগম খাবার বেড়ে দিতে দিতে বলে, সে কি কথা বেয়াই, একটু পর চলে যাবেন মানে? আমি তো ভাবছি আজকে থেকে যেতে বলবো। না বিয়াইন, থাকা অন্য একদিন হবে। আজকে খুব জরুরি কাজ আছে, যেতেই হবে। মেয়েটাকে দেখতে আসা, ভাবছিলাম মেয়ে জামাইকে সাথে নিয়ে যাব। তা জামাইয়ের নাকি মিটিং আছে, তবে আজকে থাক, অন্য একদিন যাব না হয়। অরির মনটা খারাপ হয়ে যায়। কথায় ভেবেছিল বাবা মার সাথে সময় কাটাবে, তা না, তারাও চলে যাচ্ছে। সবার এত ব্যস্ততা কাজের। হতাশ হয় অরি। খাওয়া দাওয়ার পর্ব চুকে গেলে সবাই উঠে পড়ে। অনিকেত কলেজে চলে যায়। একটু পর অরির বাবা মা চলে যায়। প্রচণ্ড মন খারাপ নিয়ে সোফায় বসে আছে অরি। তখনই সালমা বেগম ফোন হাতে নিয়ে আসে অরির কাছে। ফোনটা অরির দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার বান্ধবী মিতু কল দিয়েছে অরি, নাও কথা বলো। অরি খুশি হয়ে যায়, যাক, তার বোর্ডিং লাইফে একটা অন্তত মানুষ আছে যার সাথে অরি কথা বলে সময় কাটাবে। সমস্ত মন খারাপের অসুখ দূর করতে বেস্ট ফ্রেন্ড নামক একটা ট্যাবলেটই যথেষ্ট। সালমা বেগমের হাত থেকে ফোন নিয়ে রুমের দিকে ছুটে অরি। তার দিকে তাকিয়ে সালমা বেগম মুস্কি হাসে বলে, পাগলি মেয়ে একটা। ফোনটা কানে লাগাতেই ও পাশ থেকে ভেসে আসে, হ্যাপি বার্থডে সোনা পাখি, আম সরি কাল তোকে উইশ করতে পারি নাই। কোনো ব্যাপার না জান, কিন্তু আজ তুই কলেজে যাসনি? না, ভাবলাম আজকে তো তোর জন্মদিন, আজকে তুই নিশ্চিত আসবি না, তাই আমাকেও যেতে ইচ্ছে করেনি। এবার বল, শ্বশুর বাড়িতে প্রথম জন্মদিন কেমন কাটলো? অরি একে একে সবটা বলে। সবকিছু শুনে মিতু বলে, বলি কি, স্যার তোকে গোলাপ দিয়েছে? তারপর আফসোসের সুরে বলে, কে জানতো আমাদের ভোলা ভালা স্যারটা বই পাল্লাই পড়ে এমন হয়ে যাবে। মিতুর কথায় অরি ধমক দিয়ে বলে, মিতু। মিতু চুপ হয়ে যায়। আরও বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। রুমে বসে থাকতে থাকতে হঠাৎ করে সালমা বেগমের চিৎকার শুনতে পায় অরি। দৌড়ে বাইরে চলে যায়। বাইরে এসে দেখে সালমা বেগম দিয়াকে ধরে রেখেছে। দিয়ার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। দিয়া সকাল থেকে বমি করছিল, কিন্তু হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল কেন? অরি ছুটে গিয়ে দাঁড়ায় দিয়ার কাছে। দুজন মিলে ধরে দিয়াকে সোফায় শুয়ে দেয়। নাজমা বেগম তড়িঘড়ি করে পানি নিয়ে আসে, মুখে পানি দেয়, কিন্তু দিয়ার জ্ঞান ফেরার কোনো নাম হয় না। শেষ সময় অভিষেককে কল করে। কল পেয়ে ছুটে চলে আসে অভিষেক। ততক্ষণে দিয়ার জ্ঞান ফেরে। তবুও অভিষেক ওকে নিয়ে ডক্টরের কাছে যায়। বাসায় অরি আর নাজমা বেগম চিন্তিত মুখ নিয়ে বসে আছে।
সালমা বেগম তাদের সঙ্গে গেছে। হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভাঙে ওদের। অরি গিয়ে দরজা খুলে দেয়। দরজার বাইরে অভিষেক দাঁড়িয়ে আছে, হাতে কিছু ফাইল আর মিষ্টির বাক্স। অরি দরজা থেকে সরে দাঁড়ায়। অভিষেক ভেতরে ঢুকে, তার পেছনে দিয়া আর সালমা বেগম ঢুকে। দিয়াকে সোফায় বসিয়ে দিয়ে অভিষেক রুমে চলে যায়। নাজমা বেগম আর অরি একসাথে জানতে চায় দিয়ার কি হয়েছে। সালমা বেগম নাজমা বেগমকে জড়িয়ে ধরে বলে, তুই আর আমি দাদিমা হতে চলেছি। নাজমা বেগম অবাক হয়ে যায়, সেই সাথে অরিও। অরি দিয়ার কাছে গিয়ে বলে, সত্যি ভাবি আমি ছোট মা হতে চলেছি? খুশিতে ঠিক মতো কথা বলতে পারছে না অরি। ছোটবেলা থেকে অরির বাচ্চা অনেক পছন্দ। অবশেষে সেও একটা খেলার সাথী পেয়ে যাবে। বাড়িতেও খুব বোর হতো। এবার একজন আসবে যাকে নিয়ে অরি সবটা সময় কাটাবে। অরির প্রশ্নে দিয়া উপর নিচ মাথা নাড়ায়। একটু পর আজমল চৌধুরী আর আরাফাত চৌধুরী এক গাদা মিষ্টি নিয়ে বাড়িতে আসে। সবার চোখে মুখে অপার খুশি। দিয়া আর অভিষেকের বিয়ে হয়েছে 7 বছর হতে চলল, কিন্তু দিয়ার অসুস্থতার জন্য এতদিন বাচ্চা হয়নি। এতে অবশ্য কেউ কোনো প্রকার কিছু বলেনি। এবার সৃষ্টিকর্তার অশেষ রহমতে তারা বাবা মা হতে চলছে। বাড়িতে সবাই আসলেও অনিকেত লাপাত্তা হয়ে গেছে। অরি একবার ফোন করেছিল, তবে বন্ধ ছিল। পরে আর দেয়নি। ভেবেছে বাসায় আসলে জানাবে। সন্ধ্যাবেলা অনিকেত বাসায় ফেরে। অনিকেতকে দেখে অরি মিষ্টি নিয়ে রুমে চলে যায়। অনিকেতকে ফ্রেশ হতে না দিয়ে দাঁড় করিয়ে মিষ্টি খাওয়ায়। কিসের মিষ্টি? অনিকেত জানতে চায়। আপনি মা হতে চলেছেন? এক্সাইটমেন্টে যা তা বলে ফেলে অরি। কপাল কুঁচকে তাকায় অনিকেত, বলে, মা? মাথায় কি গেছে তোমার ওরে? আমি হব কিভাবে? আরে বাবা আপনি মা হতে যাবেন কেন? মা হবে তো দিয়া ভাবি। অনিকেত আনমনে বলে। সেটাই তো। তারপর যখন অরির কথা বুঝতে পারে তখন অরি জড়িয়ে ধরে বলে, সত্যি? প্রথমবার এভাবে জড়িয়ে ধরাতে অরির হাঁসফাঁস উঠে যায়। নিজেকে সামলিয়ে বলে, অনিকেত অরির অবস্থা বুঝতে পেরে ছেড়ে দেয়। তারপর কিছুটা দূরে সরে বলে, একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তপ্ত রোদে দাঁড়িয়ে আছে অরি। যদিও এখন সকালবেলা, তবুও সূর্যমামা যেন আজ একটু বেশি এনার্জিতে আছে। সকালে রোদ মিষ্টি হয়, তবে সেটা শীতকালে। এই গরমে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা যেন অরির জন্য দুষ্কর হয়ে পড়েছে। একে ওর কলেজ যাওয়ারই কোনো ইচ্ছে ছিল না, তার উপর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা। এটা কি মানা যায়? অরি আজকেও কলেজে না যাওয়ার বাহানা খুঁজছিল, কিন্তু অনিকেতের জন্য সুবিধা করতে পারেনি। তাই বাধ্য হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলছে। অরির পরনে সাদা রঙের কলেজ ড্রেস, যার সবটা সাদা আর কোনো রঙের অস্তিত্ব নেই সেথায়। অরির বিরক্ত অবসান ঘটিয়ে অনিকেত হাজির হয় বাইক নিয়ে। বাইক না থামিয়ে অনিকেত উঠতে বলে। অরিও উঠে বসে। বাইকে চলতে শুরু করে তার গন্তব্যের উদ্দেশ্যে। শুভ্র পরি অরির উপর থেকে অনিকেত আজ চোখ ফেরাতেই পারছে না। বারবার তাকাচ্ছে ওর দিকে। এর আগেও তো কতদিন কলেজ ড্রেসে অরিকে দেখলো। কই, তখন তো এমন হয়নি। তখন তো একবারের জন্যও তাকালো না। তবে আজ কেন? অবশ্য এর আগে শুধু অরি কেন, কোনো মেয়ের দিকেই সেভাবে তাকাতো না। মেয়েদের যথেষ্ট সম্মান করে অনিকেত। আজ অবধি কোনো মেয়েই তার বিরুদ্ধে এই অভিযোগ করতে পারবে না। তবে আজ যেন তার সব নিয়ম বাধা ভাঙ্গা হয়ে পড়ছে। অবশ্য বইয়ের দিকে তাকানোতে দোষের কিছু নেই, তবে যারা ওকে খুব কাছ থেকে চেনে জানে তাদের বুঝতে একটু সময় লাগতে পারে। আর লাগারই কথা, সেই বাসা থেকে শুরু হয়েছে, এখনো দেখেই যাচ্ছে। যতবারই অরির দিকে তাকাচ্ছে ততবারই নতুন কিছু আবিষ্কার করছে, নতুন কিছু ভালো তার লাগছে। আনমনে বসে আছে অরি, যেন তার ধ্যান জ্ঞান এখান থেকে বাইরে চলে গেছে। অনিকেত যে ওকে এভাবে দেখে যাচ্ছে এত ওর কোনো ভাবান্তর নেই। অনিকেত এখনো লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আছে। রাস্তায় মন নেই তার, যে কোনো সময় ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। অতঃপর নিজের মনকে শাসিয়ে বাইক চালানোতে মন দেয়। বাইকে বসেও অরি কলেজে যেতে ইচ্ছে করছে না। যদি কোনো উপায় থাকতো পড়াশোনা থেকে বাঁচার, তবে সে নিশ্চয়ই চেষ্টা করত। তবু এই পড়াশোনার ধার ধারতো না। হঠাৎ করেই অরির মাথায় আসে, বাচ্চা নিলে কেমন হয়? হ্যাঁ,
8 বছরে 8টা বাচ্চা নেবে। এত দিনে ওর পড়াশোনা করার বয়স ফুরাবে। বাচ্চা নিয়ে তো আর পরীক্ষা দিতে পারবে না, তাহলে আর পড়াশোনা করতে হবে না। বাচ্চা কাচ্চা আর স্বামী সংসার নিয়ে থাকবে। এসব পড়াশোনা করে কোথায় আর জজ ব্যারিস্টার হবে ও? তার চেয়ে ভালো হবে বাচ্চা নেওয়া। কিন্তু অনিকেত কি এতগুলো বাচ্চার জন্য মানবে? ও যা মানুষ না, অরিকে কিছু ভাবতে হবে। যেইভাবেই হোক অনিকেতকে রাজি করাতে হবে। দরকার পড়লে হুমকি ধামকি দিয়ে বাচ্চা নেবে, তবুও নেবে। এটাই একমাত্র পথ আছে বাঁচার। এখন শুধু অনিকেতকে রাজি হওয়ার অপেক্ষা মাত্র। অরির ভাবনার মাঝে অনিকেত বাইক থামায়। অরিকে ডেকে বলে, কলেজ এসে গেছে, নামো। অরি অনিকেতের কথা না বুঝে আনমনে বলে ওঠে, তাহলে 8টা বাচ্চা নিতে দেবেন? অনিকেত অরির কথার আগে পরে শুনতে পারে না, কেবল বাচ্চা কথাটাই তার কান অবধি পৌঁছিয়েছে, তাই আগ্রহ নিয়ে জানতে চায়। বাচ্চা কি বললে? অরি যেন এবার হুঁশে ফিরল, নিজেকে ধাতস্থ করে বলে, না না, কিছু না, আপনি বাইক চালান, দেরি হচ্ছে না? অনিকেত হতাশ হয়। এই মেয়ে মাঝে মাঝে কোন দুনিয়ায় হারিয়ে যায় কে জানে। অনিকেত কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, আমরা কলেজে পৌঁছে গেছি সেই কখন, আর তুমি? অরি অনিকেতের কথা শেষ হতে না দিয়ে বলে, ও, আমি খেয়াল করিনি। তারপর চট করে বাইক থেকে নেমে যায়। আবার বলে, ঠিক আছে, আমি গেলাম। অরির কথা বলতে দেরি, ছুটতে দেরি নাই। এক দৌড়ে অনিকেতের থেকে অনেকটা দূরে চলে আসে। অরি এমনভাবে ছুটে যেন কেউ তাকে ধাওয়া করছে আর ওকে ধরতে পেলেই খেয়ে দেবে। অবশ্য এমনটা হতেও পারে, অনিকেত যেভাবে তাকিয়ে আছে ওর দিকে। অরির কাণ্ডে অনিকেত ফোঁস করে শ্বাস ফেলে, তারপর ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে, এই আধ পাগলের সাথে থাকতে থাকতে কবে জানি আমি নিজে ফুল পাগল হয়ে যাই, তখন আমার ভাবনায় গিয়ে সংসার করা লাগবে। অনিকেত যত দূর চোখ যায় অরিকে দেখতে থাকে। অরিকে আর দেখা না গেলে অনিকেত নিজের ডিপার্টমেন্টের দিকে চলে যায়। কলেজ আসতে ইচ্ছা না করলেও কলেজে আসার পর অরির আর কখনো মন খারাপ থাকেনি। এই যে তখন এত কিছু করলো কলেজে না আসার জন্য, অথচ এখন মিতুকে পেয়ে সব ভুলে গেছে। দিব্যি গল্প করে যাচ্ছে দুজন। কথা বলার এক পর্যায়ে অরি মিতুকে বলে, শোন মিতু, মনির কি তোকে এখনো ডিস্টার্ব করে? না তো, আজকের রাস্তায় দেখা হয়েছিল, তবে আমাকে কিছুই বলেন নাই। অরি প্রশান্তির হাসি হাসে, না লোকটা তবে কাজের আছে। অরিকে অন্য মনস্ক দেখে মিতু একটা চিমটি কাটে, তারপর বলে, আচ্ছা এবার বল, স্যার কি রিটার্ন গিফট দিলি? কিসের রিটার্ন গিফট? কিসের আবার? এই যে স্যার তোকে সারপ্রাইজ দিল, ফুল দিল, আবার গিফটও দিল। তোরও তো উচিত স্যারকে কিছু দেওয়ার। রিটার্ন গিফটও দেওয়া লাগে, কিন্তু কি গিফট দিতাম? কেন, একখানা চুমু দিতি? কি, তোর মাথাটা কি ঠিক আছে মিতু? ভুলে যাস না উনি তোর স্যার হয়। চোখ রাগিয়ে বলে অরি, আমার স্যার হয় তো কি, তোর তো জামাই হয়। তোর জামাই তো আমার দুলাভাই হয় নাকি? আর আমি তোকে এসব না শেখালে কে শেখাবে বল? আমি তো তোর একমাত্র বেস্টি। অরি এবার ভাবলো মিতুর কাছে জানতে চাইবে কিভাবে জামাইকে ইমপ্রেস করে 8টা বাচ্চা নেওয়া যায়। ওর কাছে মোবাইল থাকলে অবশ্যই সার্চ দিয়ে দেখতো। এখন যেহেতু মোবাইল নেই, তাই মিতুকেই জিজ্ঞাসা করা যাক। ও আবার ওগুলো নিয়ে বেশ ঘাটাঘাটি করে। তবে অরির ভাবনায় জল ঢেলে দিয়ে ওদের ক্লাসে বাংলা স্যার আসে। এই স্যারটাও আবার অনিকেতের মতোই বেশি রাগী, তবে ওর মতো এত নির্দয় শাস্তি ইনি দেয় না, গালি দেয় প্রচুর। তাই অরি আর কথা বলে না, চুপ হয়ে যায়। মনের কথাগুলো মনেই চাপা দিয়ে দেয়। ক্লাস নিয়ে মাত্র নিজের ডেস্কে বসলো অনিকেত। টেবিলে কাভার থেকে টিফিন বক্সটা বের করে নেয়। তবে আজকে আর এখানে খেতে ইচ্ছা হচ্ছে না অনিকেতের। যেহেতু আজকে অনিকেতের ক্লাস ছিল না, তাই আর অরির সাথে দেখা হয়নি। ভাবে ক্যান্টিনে যাবে, তাহলে অরির সাথে দেখা হবে। কাঠবিড়ালিকে দেখার লোভ সামলাতে না পেরে টিফিন নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা ধরে। যাওয়ার পথে অনিকেতের সাথে দেখা হয় মিস ইলোরা জাহানের। উনিও এই কলেজের একজন টিচার, তবে অন্য ডিপার্টমেন্টের। কলেজে অনিকেতের ক্লাস নেওয়ার ধরন, তার সততা, কর্মস্পৃহার বেশ সুনাম রয়েছে। যেখানে অন্যান্য টিচাররা একটু ছুতো পেলেই ফাঁকিবাজি করে, কলেজ অফ দেয়, সেখানে অনিকেত পুরো দমে ক্লাস করায়। তার ছুটি নেওয়ার তালিকায় প্রায় শূন্যের কোঠায়।
পাশাপাশি তার টাইম মেনটেন করার সবাই অনেক প্রশংসা করে। সেই সুবাদে কলেজের প্রায় সব টিচারই তাকে চেনে। তবে সেসব বিষয়ে অনিকেত খুব একটা মাথা ঘামায় না। সে নিজের মতো কাজ করে যায়। অনিকেতের সাক্ষাৎ পেতেই মিসেস ইলোরা একগাল হেসে বলে ওঠে, আরে অনিকেত স্যার যে, কোথায় যাচ্ছেন? অনিকেত কোনো ভনিতা ছাড়াই জবাব দেয়, ক্যান্টিনে। ও, আমিও তো ক্যান্টিনেই যাচ্ছি, চলুন একসাথেই যাই। ভদ্রতার খাতিরে অনিকেত না করতে পারে না। একসাথে যায় দুজনে। অনিকেতকে পেয়ে মিস ইলোরা বক বক করে যাচ্ছে, তবে অনিকেত কোনো কথা বলছে না। তার পক্ষ থেকে শুধু দু একটা হা শোনা যাচ্ছে, তাও মাঝে মাঝে। দুজনে এসে ক্যান্টিনে বসে। দুজন মুখোমুখি বসে আছে। মিস ইলোরা অনেক সুন্দরী, যেমন লম্বা তেমন গায়ের রং। সব সময় শাড়ি পরে আসে, দেখতে একদম মারাত্মক। তবে অনিকেতের সেদিকে মন নেই। এখন অবধি একবারও ভালোভাবে তাকায়নি পর্যন্ত। কিন্তু অনিকেতের সাথে এতটা সময় থাকতে পেরে তার মনে লাড্ডু ফুটে। এই বুঝি অনিকেত পটে গেল, মশগুল হলো তার প্রেমে। তবে সে কি জানে অনিকেতের মনের কাহিনী? তার মনের মধ্যে যে এক কাঠবিড়ালি দাপিয়ে বেড়াচ্ছে, যার জন্য কাঠখোট্টা অনিকেত কখনো মমের ন্যায় গলে যায়, আবার তার সাহায্যে পাহাড়ের ন্যায় দৃঢ় হয়। মনের অজান্তেই সে তার সব কিছু কাঠবিড়ালির দখলে চলে গেছে। এখন সে যে চাইলেও আর আটকাতে পারে না। এই যে এখন মাত্র কয়েক ঘন্টা না দেখে থাকতে না পেরে ছুটে এলো নিজের সমস্ত নিয়ম ভেঙে। এসব কি তার কাঠবিড়ালি জানতে পারবে? হয়তো কোনো এক পূর্ণ চাঁদের জ্যোৎস্নায় বলবে সে কথা।